আসসালামু আলাইকুম। হঠাৎ করে কেউ যদি শোনেন যে তার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে, সেক্ষেত্রে আসলে তাৎক্ষণিকভাবে তিনি কি করতে পারেন? বা তার করণীয় কী? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছি। আমি অ্যাডভোকেট ফাতেমাতুর জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা নিয়ে কথা বলছি, এই অ্যারেস্ট ওয়ারেন্ট শব্দটা বা এই ব্যাপারটা যখনই আমরা শুনি তখন বেশিরভাগ লোকজনই কিন্তু প্যানিকড হয়ে পড়ি। দেখা গেল কোনো একটা ফ্যামিলিতে কোনো একজন ফ্যামিলি মেম্বারের নামে কোনো একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এই খবরটা জানার পর তিনি যে ক্লাসেরই মানুষ হন না কেন বা যে পেশারই মানুষ হন না কেন, তিনি কিন্তু প্যানিকড হয়ে পড়েন। এক্ষেত্রে আসলে করণীয় কী? প্রথমেই আমরা যেটা করতে পারি বা প্রথমে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো আপনার নামে আসলেই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে কিনা। দেখা গেল আপনার বাসার কেয়ারটেকার বা আপনার বাসার গার্ডের কাছে কোনো একজন পুলিশ সদস্য এসে বা পুলিশ থানা থেকে কেউ একজন এসে আপনার নামে কিছু ইনফরমেশন নিয়ে গেছে যে আপনি কখন বাসায় আসছেন, কখন বাসা থেকে বের হচ্ছেন বা আরও কিছু ইনফরমেশন কালেক্ট করেছেন তারা। বা আপনি আপনার প্রতিবেশীর কাছে জানতে পারলেন যে আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। এক্ষেত্রে আসলে আপনি কি করবেন? আপনি কি দৌড়ে থানায় চলে যাবেন? এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। দেখা যায় যে থানা থেকে কেউ এসে আপনার নামে খোঁজখবর করেছে, সেক্ষেত্রে এই নিউজটা পেয়ে আপনি থানায় চলে গেলেন। এক্ষেত্রে কিন্তু আপনি পুলিশের কাজটা করে দিচ্ছেন। ঘটনাটা কি এরকম হলো না যে পুলিশ যে কাজটা খোঁজখবর নিয়ে করত, সেই কাজটা আপনি নিজেই করে দিলেন? এরকম খবর শোনার পর আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ বা আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে কেউ বা আপনার কাছের কাউকে আপনি থানায় পাঠাতে পারেন খোঁজ খবর নেওয়ার জন্য। যে আপনার নামে কে বা কারা অ্যালিগেশন এনেছে বা আ কী টাইপের অ্যালিগেশন দিয়েছে। এবং এই অভিযোগের কপিটা কিন্তু আপনি কালেক্ট করবেন। যাকে আপনি খোঁজখবর নেওয়ার জন্য থানায় পাঠিয়েছেন তার মাধ্যমে এটা আপনি কালেক্ট করে নিতে পারেন। এটা আপনার রাইট এবং পুলিশকে জানালে পুলিশ এটা সার্ভ করবে। এরপর আপনি যা করবেন, এরপর আপনি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেখান থেকে আপনি বেশ কিছুদিনের জন্য দূরে সরে যাবেন। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার ব্যাপারে কী অ্যালিগেশনটা কতটা গুরুতর বা কতটা নরমাল সেটা শিওর না হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি দূরে সরে থাকবেন। দেখা গেল অ্যালিগেশনটা হয়তো খুবই নরমাল, কিন্তু থানায় সারেন্ডার করে কোর্টে হাজিরা দিয়ে এবং পুলিশ হেফাজতে যাওয়া অবধি যে জার্নিটা, এটা বেশ রিস্কি আপনার জন্য। তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি হাইকোর্টের কাছে গিয়ে আগাম জামিন চাইতে পারেন। হাইকোর্ট আপনাকে ৪ সপ্তাহ বা ৮ সপ্তাহের আগাম জামিন দিতে পারে। ক্ষেত্র বিশেষে হাইকোর্ট ৮ সপ্তাহের আগাম জামিন দিয়ে থাকে, সেক্ষেত্রে হাইকোর্ট একটা ডিরেকশন দিয়ে দেন যে আপনার আগাম জামিনের মেয়াদ শেষ হলে আপনি কিন্তু আপনার নিম্ন আদালত অর্থাৎ যে আদালতে আপনার নামে অভিযোগ করা হয়েছে সেখানে গিয়ে সারেন্ডার করবেন। আসলে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে সেই কারণে হাইকোর্টের কাছে আগাম জামিন চাওয়া হয় এবং এই আগাম জামিন দেওয়ার ক্ষমতাটা কিন্তু হাইকোর্টের এক্সক্লুসিভ ক্ষমতা। হাইকোর্টে যে ক্রিমিনাল বেঞ্চগুলো আছে যেখানে মূলত ফৌজদারি মামলাগুলো শুনে থাকেন তারা, সেখানে গিয়ে আপনি আপনার নামে আগাম জামিন করিয়ে নিতে পারবেন। এরপর আপনি সিচুয়েশন বুঝে একজন উপযুক্ত আইনজীবী নিয়োগ করতে পারেন, যিনি কিনা আপনার হয়ে আইনি লড়াইটা লড়ে দিতে পারবেন। আবার এমনও হতে পারে, দেখা গেল আপনার নামে যে অ্যালিগেশনটা এসেছে সেটা খুবই নরমাল, খুবই সিম্পল। এক্ষেত্রে ইন দ্য মেন টাইম আপনি যেটা করতে পারেন সেটা যদি নেগোশিয়েবল হয়, আপনার যিনি কমপ্লেইনেন্ট আছেন বা যিনি বাদী আছেন তার সাথে কথা বলে আপনি মাঝখানে এটা নেগোশিয়েট করে নিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা সার্টেনলি আসামি অর্থাৎ যারা হ্যাবিচুয়াল ক্রিমিনাল নয় বা অভ্যাসগত অপরাধ যারা করে না, তাদের ক্ষেত্রে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট আসে তারা স্বভাবতই প্যানিকড হয়ে পড়ে। কিন্তু এই সময়টা যদি আপনারা মাথা ঠান্ডা রেখে পর্যায়ক্রমে সিদ্ধান্তগুলো নেন তাহলে এক্ষেত্রে ভুল হবার সম্ভাবনা খুব কম থাকে। ধন্যবাদ।